নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। একটা ভালো খবর সবার আগে দিয়ে রাখি আপনাদের। আমরা ভারতীয়রা, আমাদের দেশ সব থেকে বেশি রেমিটেন্স পেয়েছে পৃথিবীর মধ্যে। অর্থাৎ বিদেশে বসবাসকারী ভারতীয়রা যে বিদেশি মুদ্রা পাঠিয়েছে তার মূল্য 129 বিলিয়ন মার্কিন ডলার। ভাবা যায় ইন্ডিয়ান ডায়াসপোরা বিশ্বে যে কি প্রভূত উন্নতি করেছে এটা তারই প্রমাণ। দেখুন, দিল্লি থেকে কুয়েত যেতে সময় লাগে 4 ঘন্টা, কিন্তু আমাদের লেগে গেল 43 বছর কুয়েতে পৌঁছতে। 81 সালে গিয়েছিলেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, 43 বছর পরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং সব থেকে তাৎপর্যপূর্ণভাবে আরবি ভাষায় রামায়ণ এবং মহাভারত অনুবাদ করা হয়েছে এবং সেটা কুয়েতের মানুষকে দেয়া হচ্ছে। কুয়েতের সর্বোচ্চ অসামরিক সম্মান পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং একই সঙ্গে কুয়েত আমাদের স্ট্র্যাটেজিক পার্টনার হলো। শক্তি ক্ষেত্রে, প্রতিরক্ষা ক্ষেত্রে, তথ্য প্রযুক্তির ক্ষেত্রে দুদেশের সহযোগিতা বাড়বে। কুয়েতে 10 লক্ষের মতো ভারতীয় কাজ করেন এবং তারা কুয়েতের প্রগতিতে অংশীদার। অর্থাৎ 6টি মুসলিম দেশ তাদের সর্বোচ্চ অসামরিক সম্মান দিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। যারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মুসলমান বিদ্বেষী বলে অভিহিত করেন তাদের গালে 82 শিক্ষার থাপ্পড়। আমাদের পড়োশী বাংলাদেশের জঙ্গিরা দেখে নিতে পারে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অ্যাকসেপ্টেন্স মুসলিম বিশ্বে কিরকম ভাবে বাড়ছে। আর সুদখোর মাতৃজঠরের লজ্জা ইউনূস জঙ্গি রাষ্ট্র পাকিস্তানের কোলে উঠে বসেছে। আর একটা তথ্য পেলাম, পৃথিবীতে 800 বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের স্থান নেই। অর্থাৎ উচ্চশিক্ষা বলুন, টেকনোলজি এডুকেশন বলুন, কোথাও বাংলাদেশের স্থান নেই। তা হবেটা কি করে? মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত, যাদের মস্তিষ্কবর্তী ঘৃণা, যারা শুধু শরিয়া প্রবর্তন করতে চায়, যারা শুধু বলে একটা একটা ইস্কন ধৈরা ধৈরা জবাই কর, সেই দেশের যুব সমাজ কিভাবে বিশ্বের যে প্রগতি সেই প্রগতির সড়কে নিজেদের তুলে আনতে পারবে, এটা ভাবাও বাতুলতা। কিন্তু এখন বাংলাদেশ যেরকম তর্জন গর্জন করছে, এই পরিসংখ্যানটা তাদেরকে জানিয়ে রাখা ভালো যে আপনাদের দেশের যুব সমাজের অবস্থানটা ঠিক কোথায় এবং আপনাদের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর কিরকম দুর্দশা। তৌহিদ হোসেন, ওদের পররাষ্ট্র উপদেষ্টা, এই ভদ্রলোক দীর্ঘদিন কলকাতায় ছিলেন, 5-6 বছর ডেপুটি হাই কমিশনার হিসাবে। তখন আমি ওনার একটা সাক্ষাৎকার নিয়েছিলাম। তিনি স্বীকারই করে নিলেন একটা সেমিনারে যে ভারতীয়রা যে বেতন পান বিদেশে তা অ্যাভারেজ বাংলাদেশিদের থেকে কম করে 3 থেকে 4 গুণ বেশি। তাহলে কতটা রেমিটেন্স তারা পাঠাচ্ছেন সহজেই অনুমেয়। এবার আসি, কতগুলো চমকপ্রদ ঘটনা ঘটতে চলেছে। দেখুন, ইরান লোডশেডিং এ ডুবে গেছে। ইরানে ন্যাচারাল গ্যাস যা ভান্ডার সেটা পৃথিবীতে 2 নম্বরে, আর ক্রুড অয়েলের ভান্ডার ইরানে প্রচুর, সম্ভবত পৃথিবীতে 4র্থ বৃহত্তম ক্রুড অয়েলের রিজার্ভ আছে ইরানে। কিন্তু তা সত্ত্বেও ইরান ঢুকছে কেন? ওদের মুদ্রাস্ফীতি 40% কাছাকাছি। ইরানের যে মুদ্রা লিরা, সেটা হচ্ছে 1 লিরা ইজিক্যাল টু 7,77,000 মার্কিন ডলার। ভাবতে পারেন? তাহলে ইরানের এখন লোডশেডিং নিয়মিত হচ্ছে। তেহরান শহর অন্ধকারে ডুবে আছে, 0 ডিগ্রির কাছে টেম্পারেচার। ইরানের মানুষ পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছে। আসলে ইরান খুব বিপদে পড়েছে। তার কারণ বাশার আল আসাদ রেজিম চেঞ্জ হয়েছে, ওখানে ইরান বিরোধী শক্তি ক্ষমতায়। আর সিরিয়া দিয়ে লেবাননে হিজবুল্লাহকে রসদ পাঠাতো ইরান, হিজবুল্লাহকে
কার্যত ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। হামাসের অবস্থাও ওই ধ্বংসের মুখে। ইসরায়েল লাগাতার অভিযান চালিয়ে যাচ্ছে হামাসকে ধ্বংস করবার জন্য। আর হুতির উপরও ইসরায়েল আক্রমণ করছে। এই যে ইরানের এই যে প্রক্সি, যাকে বলা হয় অ্যাক্সিস অফ ইভিল, ইরান বলে অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স, তারা কিন্তু এখন একেবারে ব্যাকফুটে। আর তার উপরে ইরানের উপর আর্থিক নিষেধাজ্ঞা। অর্থাৎ ইরান যে তেল, তাদের যে রিজার্ভ, সেই তেল তারা অনেক দেশেই বিক্রি করতে পারে না। চীন তাদের কাছ থেকে প্রায় 90% তেল আমদানি করে, ভারতও কিছুটা করে, কিন্তু তাছাড়া আর কোথাও ইরান তাদের তেল রপ্তানি করতে পারে না। তাই আর্থিকভাবে তারা বিপর্যস্ত। ভাবুন, শূন্যের কাছাকাছি টেম্পারেচার ইরানের অনেক জায়গায়, কিন্তু আলো নেই, অন্ধকারে ঢেকে গেছে রাস্তাঘাট, বাড়ি ঘর। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে উৎপাদন ছাঁটাই করতে হচ্ছে, শিল্প কলকারখানার উৎপাদন থমকে গেছে। ওই জেহাদ, ওই আয়াতোল্লাহ রেজিম, ওই যে আমেরিকা পশ্চিম বিশ্বকে দেখে নেব, ইসরায়েলকে দেখে নেব, এই করতে গিয়ে ইরান আজ একেবারে কি বলবো আর কি, কার্যত ধ্বংসের মুখে দাঁড়িয়ে আছে। আমার মনে হয় আমেরিকা এবং ইসরায়েল 2025 সালে ইরানের রেজিম চেঞ্জ করবে। আয়াতোল্লাহ নাকি খুব অসুস্থ, তিনি নাকি কোমায় আছেন, এরকম শোনা গিয়েছিল। তার উত্তরসূরি কি হবে এখন আমরা জানি না। ইতিমধ্যে ইরানে স্ট্রিক্ট কিছু ডিসিপ্লিন চালু করার কথা হচ্ছে। মাহেশা আমিনীর কথা আপনাদের মনে আছে, 22 বছরের তরুণী হিজাব ঠিক মতো না পরার জন্য নীতি পুলিশ তাকে তুলে নিয়ে গেছিল, অত্যাচারে মারা গিয়েছিল। তারপরে ইরানে প্রতিবাদ প্রতিরোধ রাস্তায় নেমে আসে, রেভলিউশনারি গার্ড কঠোর হাতে সেই প্রতিবাদ প্রতিরোধ দমন করার চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত পারেনি। তাই ইরান রেজিম চেঞ্জের অপেক্ষায় আছে। তারপরে হচ্ছে পাকিস্তান। শুনুন, পাকিস্তান ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের প্রযুক্তি চায়। একবার ধরুন কেউ তাকে নিউক্লিয়ার আঘাত করলো, পাকিস্তান বলছে আমাকে কেউ আঘাত করলে আমি যাতে রিটালিয়েট করতে পারি সেই প্রযুক্তি আমাকে দিতে হবে। আমেরিকা একের পর এক স্যাংশন জারি করেছে। চায়না এনপিটিতে সাইন করেছে। তা এনপিটিতে সাইন করলে পরমাণু প্রযুক্তি হস্তান্তর করা যায় না। পাকিস্তান বলছে চীনকে তুমি গদর বন্দর নিয়ে নাও, আমাকে ওই প্রযুক্তি দাও। ইরানের পরে আমেরিকা এবং ইসরায়েলের দ্বিতীয় টার্গেট হচ্ছে পাকিস্তান। অর্থাৎ পাকিস্তানের ওই পরমাণু অস্ত্র যাতে র্যাডিক্যাল ইসলামের হাতে না যায়, তেহরিকে তালিবান পাকিস্তান, যারা পাকিস্তানকে রক্তাক্ত করছে প্রতিদিন আফগানিস্তানের তালিবানদের মদতে, কোনোভাবে যদি টেক ওভার হয়ে যায় পাকিস্তানে, পরমাণু অস্ত্র যেন জঙ্গি জিহাদিদের হাতে না যায়, সেজন্য ইসরায়েল এবং আমেরিকার পরবর্তী টার্গেট হচ্ছে পাকিস্তান। একই পাকিস্তানের উপর অনেক নিষেধাজ্ঞা রয়েছে। আগামী দিনে পাকিস্তানে পরমাণু ঘাঁটি ধ্বংস করার অভিযান চালাতে পারে ইসরায়েল এবং আমেরিকা যৌথভাবে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. একটা খবর মাঝে এসেছিল যে লিবিয়াকে যখন মুয়াম্মার গাদ্দাফি আছেন, পাকিস্তান ট্রান্সফার করছে পরমাণু প্রযুক্তি। ইরানকেও করবার চেষ্টা করেছিল, তারপর কিন্তু তারা নিষেধাজ্ঞার কবলে পড়ে। এখনো নাকি পাকিস্তান নানাভাবে চেষ্টা করছে তাদের নিউক্লিয়ার প্রযুক্তিকে আরো উন্নতি করতে। আমেরিকা এবং ইসরায়েল এবং পশ্চিম দুনিয়ার বক্তব্য, যেভাবে জঙ্গি জিহাদিরা পাকিস্তানে মাথাচাড়া দিয়েছে, যে কোনো দিন পাকিস্তানের টেক ওভার হয়ে যেতে পারে জঙ্গি জিহাদিদের দ্বারা। তাহলে তারা জঙ্গি জিহাদিরা এই পরমাণু অস্ত্রের ভান্ডার তাদের নাগালের মধ্যে চলে আসবে, সেটা সমগ্র বিশ্বের কাছে অশনি সংকেত। তাই পাকিস্তানের পরমাণু ইনস্টলেশন নষ্ট করার পরিকল্পনা আছে পশ্চিম দুনিয়ার, এবং কোনোভাবেই পাকিস্তান যেন আর আধুনিক সমর প্রযুক্তি করায়ত্ত করতে না পারে, সেই জন্য সতর্ক নজর রাখছে ইসরায়েল আমেরিকা। দেখুন, ট্রাম্প প্রশাসনে যারা গুরুত্বপূর্ণ পদে বসবেন, যেমন বিদেশ সচিব মার্কো রুবিও, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার মাইক ওয়ালজ, এফবিআই এর ডিরেক্টর কাশ প্যাটেল,
তারপরে ন্যাশনাল ইন্টেলিজেন্সের ডিরেক্টর তুলসী গাওয়ার্ড, এরা প্রত্যেকে র্যাডিক্যাল ইসলামের বিপক্ষে। অর্থাৎ আমেরিকার ট্রাম্প প্রশাসনের পাকিস্তান সম্পর্কে কি নীতি হবে সেটা সহজেই আমরা বুঝতে পারছি। এরপর আসুন বাংলাদেশ। ইউনূসের রেজিম কিন্তু বেশি দিন বাংলাদেশে চলবে না। নির্বাচন কবে হবে তা নিয়ে এখন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি উত্তাল। বিএনপি চাইছে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন হোক, জামাতও চাইছে নির্বাচন হোক, যদিও জামাত একটু দেরি করে নির্বাচন করার পক্ষপাতী। আর ওই ছাত্ররা তারা একটা দল তৈরি করবে কিংস পার্টি, তারা এখন নির্বাচন চাইছে না, তারা দল তৈরি করে একটু গুছিয়ে নিতে চাইছে, তারপর নির্বাচন। আর শুধু ইউনূসের লক্ষ্য হলো নানা রকম কথা বলে নির্বাচনকে ডেফার করা, যাতে এই সুদখোর হতবীর্য বৃদ্ধ আরো কিছুদিন ক্ষমতা ভোগ করতে পারে। একে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছেন। যে অবস্থায় বাংলাদেশ দাঁড়িয়ে আছে 2 দশক লাগবে আগের অবস্থায় ফিরতে, এটা বাংলাদেশের মানুষ জানেন। আবার ওই ছাত্ররা বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে নির্বাচন হবে না। মনে হয় বাংলাদেশে গৃহযুদ্ধ আসন্ন। দেখুন, আওয়ামী লীগের এখনো 35% জনসমর্থন আছে বাংলাদেশের। সেই 35% মানুষের গণতান্ত্রিক অধিকার তারা যদি তাদের নিজের দলের প্রার্থীর পক্ষে প্রয়োগ করতে না পারেন, সেই নির্বাচন মানে প্রহসন, যেটা ঠিক শেখ হাসিনা করেছিলেন। বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার জন্য যে পন্থা অবলম্বন করার তিনি সেটা করেছিলেন। এবং বিএনপি বলতে নির্বাচনে অংশগ্রহণ করে কি হবে, ভোট গ্রহণের আগেই ফলাফল কি হবে সে সম্পর্কে আমরা নিশ্চিত। তো এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। এবং সেখানে জঙ্গি জিহাদিদের আস্ফালন হচ্ছে। প্রতিদিনই কোথাও না কোথাও ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে। এই যে নাটোরে শ্মশানকালীর মন্দিরে পুরোহিতকে খুন করা হয়েছে, আর শুধু ইউনূস বলছে কিচ্ছু তো হয়নি, স্টেট অফ ডিনায়াল। ও সংবাদ মাধ্যমের অতিরঞ্জন, ভারতীয় মিডিয়ার বাড়াবাড়ি, আর কিছু হলেও সেটা ধর্মীয় পরিচয়ের জন্য নয়। ধর্মীয় সংখ্যালঘুরা আওয়ামী লীগের সমর্থক, আওয়ামী লীগের বিরুদ্ধে ক্ষোভ আছে, তার অভিঘাত পড়েছে। কি অদ্ভুত যুক্তি! আসলে এই ভণ্ড সুদখোর হতবীর্য ইউনূস হচ্ছে একটা প্যাথোলজিক্যাল লায়ার। নিজেকে করেছে জানেন, বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের দায়িত্বে নেওয়ার পর ইউনূসের কাছে ব্যক্তিগতভাবে 600 কোটি টাকা পেত বাংলাদেশ সরকার কর বাবদ, সেই করও দেয়নি। এখন সিদ্ধান্ত নিয়ে ইউনূস সেটা মুকুব করে দিয়েছে, তাকে আর দিতে হবে না। এবং ওর প্রতিষ্ঠিত বাংলাদেশ গ্রামীণ ব্যাংক 2029 সাল পর্যন্ত কর মুক্ত, অর্থাৎ কর দিতে হবে। এটা হচ্ছে অ্যাচিভমেন্ট। আর বাংলাদেশের মানুষ নতুন আলু কিনছেন প্রায় 100 টাকা কেজি দরে, মাছ না কিনতে পেয়ে মাছের কাটা কিনছেন। 30% বেকার, 15% শিক্ষিত বেকার। আর আগেই বললাম বাংলাদেশের উচ্চশিক্ষার হাল কি। আপনার এমপ্লয়েবিলিটি নেই। যারা পাশ করে বেরোচ্ছে ওইসব প্রতিষ্ঠান থেকে, কেউ তাদের চাকরি দিতে চাইছে না, কারণ মস্তিষ্কে ঘৃণার চাষ। তারা শুধু শরিয়া প্রচলন করতে চায়, এছাড়া তাদের কোনো লক্ষ্য নেই। আর বাংলাদেশে চূড়ান্ত অরাজকতা, প্রচুর বেআইনি অস্ত্র, তারপর দেখছেন কিভাবে জঙ্গি জিহাদিরা আস্ফালন করছেন ভারতের বিভিন্ন জায়গা থেকে। ওই জামাতুল মুজাহিদ, আনসারুল্লাহ বাংলা জঙ্গিরা ধরা পড়ছে। কখনো কেরল, আসাম, বাংলা থেকে জাল পাসপোর্ট নিয়ে তারা এখানে বসে আছে। কাশ্মীরের জঙ্গি ধরা পড়ছে ক্যানিং থেকে। অর্থাৎ ওই জসিমউদ্দিন রহমানি যেরকম হুমকি দিয়েছিলেন না, যে চিকেন নেক আক্রমণ করব, ভারতকে আক্রমণ করব, উত্তর পূর্ব বিচ্ছিন্ন করে দেব, তার এইসব ঘোষণায় অনুপ্রাণিত হয়ে জঙ্গি জিহাদিরা বাংলাদেশ থেকে এখানে ঢুকে পড়েছে, ছদ্মবেশে আছে, সদস্য সংগ্রহ করছে, জেহাদি পত্র পত্রিকা বিলি করছে এবং অস্ত্র শস্ত্র সংগ্রহ করে ভারতে নাশকতার কাজ করবার জন্য প্রস্তুত হচ্ছে। এই হচ্ছে বাংলাদেশ, যেটা টেররিজমকে এক্সপোর্ট করছে ইন্ডিয়ায়। পাকিস্তান কি করে? তারা জিডিপির পরিমাপ হয় মৌলবাদ দিয়ে, রপ্তানির পরিমাপ হয় এই টেররিজম দিয়ে।
তাহলে পাকিস্তান হচ্ছে টেররিজম, এক্সট্রিমিজম আর অর্গানাইজড ক্রাইমের ধাত্রীভূমি। ঠিক বাংলাদেশের অবস্থাটাও তাই। অর্গানাইজড ক্রাইম তো ভিতরে হচ্ছে, তোলাবাজি কি রেটে তোলাবাজি হচ্ছে যারা বাংলাদেশের সাধারণ মানুষ জানেন, অনেকে ফোন করে আমাদের বলেন। মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিচ্ছে, সেই মামলা থেকে মুক্তি পাওয়ার জন্য টাকা দিতে হচ্ছে এবং বাধ্য করা হচ্ছে অনেককে চাঁদা দিতে। তা এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। তাই শুধু ইউনূসকে হয় প্যারিসে পালাতে হবে, না হলে তার জমানার অবসান হবে। প্রথমে ইরানে ক্ষমতার বদল হবে, আয়াতুল্লাহ রেজিমকে সরিয়ে ওয়েস্ট ফ্রেন্ডলি কেন গভর্নমেন্ট ওখানে আসবে, আজ না হয় কাল, হতে পারে 2025-এর প্রথমার্ধে। 79 সালের ইসলামিক রেভলিউশনের একটা কাউন্টার রেভলিউশন হবে ইরানে। 2, পাকিস্তানের এই সরকার আমেরিকা, ইসরায়েল সহ পশ্চিম দুনিয়ার বিলকুল নাপসন্দ। তারা সেখানে ওয়েস্ট ফ্রেন্ডলি একটা সরকার তৈরি করবে এবং তাতে মিলিটারির অনেক প্রত্যক্ষ ভূমিকা থাকবে। বিনিময়ে আমেরিকা, ইসরায়েল এবং ওয়েস্টার্ন ব্লক এনশিওর করতে চাইবে যে টেররিস্টদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ, যেটা শেখ হাসিনা করেছিলেন, বিশেষ করে হোলি আর্টিজান কাফেতে ওই মর্মান্তিক ঘটনার পরে যেরকম ক্র্যাকডাউন করেছিলেন শেখ হাসিনা বাংলাদেশে, তাতে জঙ্গি জিহাদিরা গর্তে ঢুকে পড়েছিল। শুধু ইউনূস আর জঙ্গিদের ধর্মপিতা আসিফ নজরুল ক্ষমতায় এসেই জঙ্গি জিহাদিদের জেল থেকে ছেড়ে দিয়েছেন। 174 জন দাগী অপরাধী এবং জঙ্গি তারা কিন্তু ঘুরে বেড়াচ্ছে। তাহলে প্রথমে ইরান, আয়াতুল্লাহ রেজিমের অবসান। 2, পাকিস্তানের দুর্বল সরকারকে অপসারণ। 3 হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ এবং পাকিস্তানকে আপনি এক বন্ধনীতে রাখুন। পাকিস্তানে যখন পালাবদল হবে, সঙ্গে সঙ্গে বাংলাদেশেও পালাবদল হবে। অভ্যন্তরীণ কারণেও এই অন্তর্বর্তী সরকারকে সরে যেতে হবে। যেভাবে আমেরিকার ডিপ স্টেট এবং আইএসআই এই পুরোটা অভ্যুত্থানকে পরিকল্পনা করেছিল, মাস্টার মাইন্ড জঙ্গি ওই মাহফুজ 2019 সাল থেকে মেটিকুলাসলি ডিজাইন করেছে এই অভ্যুত্থান, ঠিক সেরকম একটা কাউন্টার রেভলিউশন হবে বাংলাদেশে বছর খানেকের মধ্যে। ইরান হয়ে, পাকিস্তান হয়ে, বাংলাদেশ, 3 জায়গাতেই রেজিম চেঞ্জ হবে। মিলিয়ে নেবেন। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার 1 বছরের মধ্যে এই সমস্ত পরিবর্তন বিশ্ববাসী দেখতে পাবেন।